সালটা ছিল 1914। পৃথিবীর মানচিত্রে তখন অনেক জায়গা ছিল যেগুলো মানুষেরা জানতো না, আর সেই অজানা জায়গাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা এক বিশাল পৃথিবী, যেখানে তীব্র ঠান্ডা, প্রচন্ড ঝড় আর অসীম সাদা শূন্যতা ছাড়া আর কিছুই নেই। সেই সময় অনেক অভিযাত্রী পৃথিবীর অনেক রহস্যময় জায়গা জয় করার চেষ্টা করছিল, কিন্তু একজনের মাথায় ছিল আরো বড় স্বপ্ন। তার নাম ছিল আর্নেস্ট শ্যাকলটন। তিনি এর আগে অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন। তিনি জানতেন জায়গাটা কতটা বিপজ্জনক ছিল, তা সত্ত্বেও তিনি আবার চাইলেন সেখানে যেতে, কারণ তার লক্ষ্য ছিল এমন কিছু করা তা তখন পর্যন্ত পৃথিবীর কেউ করতে পারেনি। তার মূল উদ্দেশ্য ছিল পুরো অ্যান্টার্কটিকাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পায়ে হেঁটে অতিক্রম করা। এটি শুধু একটি অভিযান ছিল না, এটি ছিল অসম্ভবকে সম্ভব করার চেষ্টা। এই অভিযানের জন্য একটি জাহাজ প্রস্তুত করা হলো। জাহাজটির নাম এন্ডুরেন্স। নামের অর্থ হলো সহশক্তি। নামটি যেন অভিশাপের জন্যই রাখা হয়েছিল। জাহাজের যাত্রীদেরকে এমন কিছু সহ্য করতে হবে বা সামনে আসতে চলেছে যেটা তারা কল্পনাও করতে পারেনি। জাহাজে ছিলেন 28 জন মানুষ। কেউ নাবিক, কেউ বিজ্ঞানী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রান্নার দায়িত্ব, আর কেউ শুধু এই অভিযানের অংশ হয়ে স্বপ্ন নিয়ে এসেছে। তাদের লক্ষ্য একটাই, পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছানো। 1914 সালের শেষের দিকে এন্ড্রিউসেন দক্ষিণের দিকে যাত্রা শুরু করে। প্রথম কয়েক সপ্তাহ স্বাভাবিক ছিল। সমুদ্র শান্ত, আবহাওয়া ভালো, মানুষের মুখে হাসি, রাতের খাবারের সময় গল্প আর আড্ডা। কেউ ভবিষ্যতের কথা বলছে, কেউ বাড়ির কথা মনে করছে, আবার কেউ ভাবছে ইতিহাসের পাতায় অংশ নিতে চলেছে তাদের নাম। দিন পার হতে লাগে, জাহাজ দক্ষিণে যেতে লাগে, আর ধীরে ধীরে পৃথিবী বদলাতে লাগে। এমনটা মনে হয় যেন জলরাশি আস্তে আস্তে তার আকার পাল্টে দিচ্ছে। এক সকালে একজন ডেকে উঠল, দূরে কিছু দেখা যাচ্ছে, ছোট সাদা একটা দাগ। কিন্তু প্রথমে কেউ গুরুত্ব দিল না। কয়েক ঘন্টা পর আরেকটা দেখা গেল। আসলে ওগুলো ছিল ভাসমান বরফ। এটাই ছিল অ্যান্টার্কটিকার প্রথম সতর্কবার। পরের দিন সকালে সংখ্যা আরো বাড়লো। নীল সমুদ্রের মাঝে সাদা বরফ ভেসে বেড়াচ্ছে। দেখতে বিষয়টা কতই না সুন্দর লাগছিল তখন, কিন্তু অভিজ্ঞ নাবিকরা জানতো এই সৌন্দর্যের আড়ালে বিপদ লুকিয়ে আছে। জাহাজ এগিয়ে চলল, কারণ তাদের লক্ষ্য এখনো অনেক দূর। আর এই ধরনের বরফ নতুন কিছুই নয়। কয়েকদিন পর দৃষ্টি বদলে গেল। এবার আর সেই ছোট বরফ খণ্ড নয়, দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা সেই বরফের স্তূপ দেখতে লাগলো। এর ফলে জাহাজ কখনো ডান দিক, কখনো বাঁ দিক, এইভাবে বরফের স্তূপগুলোকে কেটে কেটে আগে পেরোতে লাগলো। কিন্তু তখনও সবাই আশাবাদী ছিল, কারণ এন্ডুরেন্স যে জাহাজটি সেটি ছিল খুবই শক্তিশালী। আর যে নেতা শ্যাকলটন, তিনি ছিলেন অভিজ্ঞ, কিন্তু প্রকৃতি মানুষের আত্মবিশ্বাস নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। 1915 সাল জানুয়ারি মাস। এক সকালে জাহাজের সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলো দেখতে লাগলো তাদের চারপাশের দৃশ্য আর আগের মতো নেই। সমুদ্র যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বরফের পরিমাণ এত বেশি ছড়িয়ে পড়েছে যে সমুদ্রের জল পাওয়াই এখন দুষ্কর। ক্যাপ্টেন আর নাবিকরা পথ খুঁজতে লাগলো। চারিদিকে বরফ এত থাকা সত্ত্বেও এন্ডুরেন্স সামনে এগোতে লাগলো, কখনো ডানে কখনো বাঁয়ে। মনে হচ্ছে যেন জাহাজটা কোনো একটা বিশাল গোল ধাঁধার মধ্যে ঢুকে পড়েছে। তারপর এলো 18 জানুয়ারি। দিনটা অন্য দিনের মতো শুরু হলো, কিন্তু সেই দিনটা পর আর কিছুই আগের মতো থাকেনি। সকালের দিকে জাহাজের গতি কমতে শুরু করলো। হঠাৎ এক সময় জাহাজ পুরোপুরি থেমে গেল। ইঞ্জিন চলছে, মানুষ কাজ করছে, কিন্তু জাহাজ আর সামনে এগোয় না। তাদের চারপাশ যেন বরফ দিয়ে পুরো এলাকাটাকে ঘিরে ফেলেছে। তখন অনেকেই ভেবেছিল এটা সাময়িক, 1-2 দিনের মধ্যে হয়তো বরফ আস্তে আস্তে সরে যাবে, তারপর তারা আবার যাত্রা কন্টিনিউ করবে। কিন্তু সেদিন রাতে দাঁড়িয়ে থাকা চারপাশে মানুষজন একটা জিনিস খেয়াল করতে লাগলো। ধীরে ধীরে যেন সেই বরফ আরো ঘনীভূত হয়ে যাচ্ছে, জাহাজের দিকে সরে আসছে। তারা তখনও জানতো না যে তাদের অভিযান এখন অ্যান্টার্কটিকা জয় করার অভিযান নয়। এই অভিযানটা আস্তে আস্তে তাদের বেঁচে থাকা লড়াইয়ের অভিযান হয়ে যাচ্ছে। সবে মাত্র বরফ নিজের ফাঁদের দরজা বন্ধ করতে শুরু করেছে। কিন্তু প্রথম কয়েকদিন কেউ বেশি চিন্তা করেনি, কারণ এর আগে এমন অবস্থায় অনেক জাহাজ পড়েছে। সেই কারণে তারা ততটা গুরুত্ব দেয়নি এই বিষয়টা। হয়তো কিছুদিন অপেক্ষা করলে পথ খুলে যাবে, আবার তারা যাত্রা কন্টিনিউ করতে পারবে। এই অবস্থা থাকাকালীন তার ভিতরে যে সমস্ত মানুষেরা ছিল তাদের জীবন স্বাভাবিকভাবেই তারা মানিয়ে নিচ্ছিল যে হয়তো 1-2 দিনের মধ্যে তাদের যাত্রা আবার শুরু হবে। এর ফলে সবাই নিজ নিজ দায়িত্বে
কাজ পালন করতে লাগে। কিছু মানুষ জাহাজ পরিষ্কার করত, কিছু বিজ্ঞানী এই বিষয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাদের সঙ্গে সেই সব তথ্য লিখে রাখছেন। কেউ রান্না করায় ব্যস্ত, আর কেউ বরফের উপরে লেবে খেলাধুলো করছে। মানে সময় পার করার জন্য তারা এই সমস্ত কিছু বেছে নিয়েছে। কিন্তু সময় যত যাচ্ছিল একটা বিষয় সবাইকে ততই ভাবিয়ে তুলছিল, বরফ সরে যাচ্ছে না, বরং উল্টো হচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা চারপাশে দেখতো যে বরফের স্তূপ আগের ছাড়া এখন আরো বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি চলে গেল, মার্চ চলে গেল, তবুও যেন জাহাজ একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন তাদের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। এখন তারা আর কেউ ভাবছে না যে হয়তো আগামীকাল আর পথ খুলবে, তাদের যাত্রা আবার কন্টিনিউ হবে। কারণ সবাই বুঝতে পেরেছে তারা শুধু আটকে যায়নি, তারা তখন বন্দী হয়ে গেছে। তারপর সেই ভয়াবহ অ্যান্টার্কটিকার ভয়ানক শীত চলে এলো। দিন আস্তে আস্তে ছোট হতে লাগলো। এক সময় সূর্য প্রায় হারিয়ে গেল, চারপাশে বরফ আর অন্ধকার। বাইরের তাপমাত্রা এত পরিমাণ ঠান্ডা হয়ে গেল যে তাদের নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। দাড়ি গোফে মাথায় বরফ জমে যেতে শুরু হলো। আর সেই মুহূর্তে তাদের একটাই আশ্রয় জায়গা ছিল, সেটা ছিল এন্ডুরেন্স, সেই বিশ্বাসযোগ্য জাহাজটি। কিন্তু ঠিক তখনই একটি নতুন সমস্যা দেখা দিল, এমন একটা সমস্যা যেটা কেউ থামাতে পারবে না। এক রাতে জাহাজের ভেতরে ঘুমিয়ে থাকা এক নাবিক হঠাৎ চমকে উঠল, যেন মনে হলো কোথাও ভারী কিছু ভেঙে গিয়েছে। কয়েক সেকেন্ড নীরবতা, হঠাৎ আবার সেই একই আওয়াজ, যেন মনে হচ্ছিল শব্দটা জাহাজের ভেতর থেকে আসছে। পরের দিন রাতে সেই একই আওয়াজ হঠাৎ আবার শোনা গেল। ধীরে ধীরে তখন শব্দটা সবাই শুনতে লাগলো, কখনো নিচ থেকে, কখনো পাশ থেকে, কখনো এত কাছ থেকে যেন জাহাজের বুক ফেটে কিছু ভেঙে যাচ্ছে। কিন্তু তখন অনেকেই ভেবেছিল ঠান্ডার কারণে হয়তো কাঠ সংকুচিত হচ্ছে। একদিন সকালটন তাদের কয়েকজন নাবিককে নিয়ে জাহাজ থেকে বাইরে লেবে জাহাজটিকে পর্যবেক্ষণ করছিলেন। তখন সকালটান একটা অদ্ভুত দৃশ্য দেখলেন, ধীরে ধীরে যেন তাদের স্থানান্তরিত করছে। খুব ধীরে, এত ধীরে যে প্রথমে বোঝা যায়নি। যখন হাজার হাজার টন বরফ একসঙ্গে নড়ে, তখন তার শক্তি কল্পনার বাইরে। একটা বরফ আর একটা বরফকে ঠেলছে। এর ফলে সেই বরফ যখন প্রেসার দিতে লাগলো জাহাজকে, তখন জাহাজ থেকে সেই ভয়ানক ভাঙার ঘাড়াং আওয়াজ শোনা গেল। এ যেন জাহাজ প্রতিবাদ করছে সেই ভাঙার আওয়াজ দিয়ে। জাহাজ তখন আর চাপ সহ্য করতে পারছে না, সেই বরফের থেকে বাঁচার জন্য বরফের সাথে লড়াই করছে। গ্রীষ্মকালে যে বরফ তাদেরকে আটকে রেখেছিল, শীতের পর সেই বরফগুলি পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখন সেটা শুধু তাদেরকে বন্দি করে রাখছে না, এখন বরফটি তাদেরকে চেপে ধরছে। সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। প্রায় প্রতিদিন নতুন শব্দ শোনা যাচ্ছে, কখনো পুরো জাহাজ কেঁপে উঠছে। হাত সহ্য করছিল, বরফের সঙ্গে লড়াই করছিল, কিন্তু তখনও সেই জাহাজটি ভাঙছিল না। এই কারণে অনেকের মনে এখনো আশা ছিল জাহাজটি টিকে যাবে, হয়তো শীত শেষ হলে বরফ গলবে, তারা আবার যাত্রা শুরু করবে। কিন্তু অ্যান্টার্কটিকা তখন অন্য পরিকল্পনা করে রেখেছিল। অক্টোবরের একদিন রাতে হঠাৎ তারা এমন একটা শব্দ শুনলো যা তারা এর আগে কখনো শোনেনি। মনে হচ্ছিল যেন কোনো এক বিশাল গাছ মাঝখান থেকে ভেঙে গেছে। পুরো জাহাজ তখন কেঁপে উঠল। আর সেই মুহূর্তে প্রথমবারের মতো সবার মনে একই চিন্তা এলো, যদি এন্ডুরেন্স সমুদ্রের এই ভয়ানক বরফের সঙ্গে লড়াই হেরে যায়, কারণ এখন বিপদ আর বাইরে নেই, এখন বিপদ জাহাজের গায়ে হাত রেখেছে। আর প্রতিটি ঘন্টায় তার চাপ যেন আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। 1915 সালের সেই ভয়ানক অক্টোবরে সেই এন্ডুরেন্স তখন আর আগের মতো সেই শক্তিশালী জাহাজ নেই। মাসের পর মাস জাহাজটি বরফের মধ্যে থাকতে থাকতে তার স্ট্রাকচার, তার গঠন আস্তে আস্তে বিগড়ে যেতে লাগলো। বাইরে থেকে দেখলে তখনও ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরের অবস্থা একদম অন্যরকম। জাহাজ যেন প্রতিদিন একটু একটু করে তার শক্তি হারিয়ে ফেলছে। সেই সময় জাহাজের ভেতরে থাকা মানুষগুলির জীবন পুরোপুরি বদলে গেছিল। এক মাস আগেও তারা ছিল অভিযাত্রী, এখন তারা বন্দী। শ্যাকলটন তাদের নেতা বুঝতে পারছিলেন যে পরিস্থিতি কি হতে চলেছে, কিন্তু তিনি তার দলের সামনে সেটাকে প্রকাশ করলেন না। তিনি জানতেন এই পরিস্থিতিতে মানুষের যদি এই ভয়ানক সংকেতটা দেওয়া হয় তাহলে তারা আরো ঘাবড়ে যাবে। তখন তিনি তাদেরকে আরো ব্যস্ত করতে লাগলেন যাতে তাদের ধ্যানটা সেদিকে না যায়। কিন্তু প্রকৃতিকে তো আর ব্যস্ত রাখা যায় না। 24 অক্টোবর সকালের দিনটা অন্য দিনের মতোই শুরু হচ্ছিল, কিন্তু দুপুরের পর হঠাৎ বরফের চাপ দ্বিগুণ বেড়ে গেল। জাহাজের এক পাশ থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পুরো জাহাজ কেঁপে উঠলো। তারপর জাহাজের নিচের দিক থেকে খবর এলো যে নিচে ফেটে জল ঢুকছে, জাহাজের কাঠামো ফেটে গেছে। এত অত্যাচার আর জাহাজটি সহ্য না করতে পেরে